রাজনৈতিক দায়ভার এড়াতেই শেখ হাসিনা ইস্যুতে আদালতে যাচ্ছে ভারত। স্পর্শকাতর সময়ে জনগণকে পাশে চায় সরকার। তথ্যের ব্রিফিং। চীন থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেই প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। সংবিধান মেনেই শপথ জানালেন আইনমন্ত্রী। বাগেরহাটে গুমের অভিযোগ নিয়ে তদন্তের ঘোষণা। মিয়ানমারের কুটচালে রোহিঙ্গা ঢলের ৯ বছরেও অনিশ্চিত প্রত্যাবাসন। স্বদেশে ফেরার দাবিতে কক্সবাজারের সমাবেশ। সংকট সমাধানে সহায়তার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। গণভোটের রায় প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবে 11 দলীয় ঐক্য। 5 সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের প্রস্তুতি। পুরনো রাজনৈতিক সংস্কৃতি বহালের অভিযোগ। এবং 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন একীভূত 5 ব্যাংকের গ্রাহক। আমানতের উপর থাকছে না কোনো হেয়ার কাট। কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ গভর্নরের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। রাজনৈতিক দায়ভার এড়াতেই শেখ হাসিনা ইস্যুতে আদালতে যাচ্ছে ভারত, যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, স্পর্শকাতর সময় পার করছে সরকার। পরিস্থিতি উত্তরণে জনগণকে পাশে থাকার আহ্বান তার। আর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, চীন থেকে যুদ্ধ বিমান কেনার খসড়া চুক্তি প্রস্তুত করেছে সরকার। এলএনজি আমদানি জটিলতায় এখনো দেশ জুড়ে চলছে গ্যাস সংকট। বাসাবাড়ি ও শিল্প কারখানার সমস্যা কাটেনি, যদিও চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে সরবরাহ। মঙ্গলবার সচিবালয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে গ্যাস, বিদ্যুৎ ও সার সরবরাহের প্রসঙ্গ। ডাক্তার জাহিদুর রহমান জানান, আমদানি জটিলতা ও আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের কারণে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে 2 বছর। আর সার বিতরণ ব্যবস্থার আসছে পরিবর্তন। গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সবকিছু মিলে স্পর্শকাতর সময় পার করছে সরকার। এই পরিস্থিতি উত্তরণে দেশের মানুষকে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ। 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এটা আরো কঠিন ব্যাপার, ওয়্যার দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। তো আমার বিশ্বাস, আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাব। এর আগে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ আ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংবিধান মেনে শপথ নিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আরও জানান, সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবিরকে নিয়োগ দিয়েছে সরকার। আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্ক ও অভিযোগ ওঠে। আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো, এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। থ্যাংক ইউ। নাই, জি, তার তো এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। সরকারের 180 দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মন্ত্রিসভার আকার আর বড় না করার আহ্বান জানিয়েছেন তারা। সেই সঙ্গে কাজের স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একদিকে
এদিকে মন্ত্রণালয়ের কার্যক্রমের মূল্যায়নের উপর সামনেও মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকেরা। নুরে আলমের প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় মন্ত্রিসভায় দলবদল করা হয়েছে। গত 21 আগস্ট নতুন 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এর মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তন করা হয়েছে। আর বিএনপির সাবেক মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মন্ত্রিসভায় সংযোজন বিয়োজন ধারাবাহিক কাজ। একটা রুটিন ওয়ার্ক, প্রায় এটা হয়ে থাকে, রদবদল হয়। পারফরমেন্স দেখে উনি অনেক সময় রিসাপল করেন, মন্ত্রিসভা পুনর্গঠনও করতে পারেন, সেটা এখতিয়ার প্রধানমন্ত্রী। এদিকে এই পরিবর্তনের পরে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন 51 জন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন 11 জন। মন্ত্রিসভার এই পরিবর্তনকে সরকারের 6 মাসের কর্ম মূল্যায়ন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন নিয়মিতভাবে মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের মূল্যায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্টাইলে গভর্নমেন্ট পরিচালনা করছেন তার মধ্যে কয়েকটা দিক খুব স্পষ্ট। একটা হলো জবাবদিহিতার মাত্রাটা অনেক হাই, তিনি জবাবদিহিতা নিশ্চিত করতে চান। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কাকে কোন মন্ত্রণালয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং কাকে কোন কী কারণে চেঞ্জ করছেন, এটার জন্য আসলে স্ট্যান্ডার্ড নির্ধারিত থাকে। সেই সঙ্গে মন্ত্রিসভার আকার নিয়েও সরকারকে ভাবতে হবে। স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থা ভালো না, তাই সরকারের কোষাগারের উপর যেন চাপ না পড়ে সেদিকে নজর রাখার আহ্বান বিশেষজ্ঞদের। যতদূর সম্ভব এটাকে সংখ্যাটা একটা সীমার মধ্যে রেখে মন্ত্রিপরিষদকে রাখাটাই উত্তম। এই মুহূর্তে আর কি কীভাবে তাদের পারফরমেন্সকে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়া যায়। এদিকে আরও কয়েকটি মন্ত্রণালয়ে কর্মকাণ্ডের মূল্যায়নের উপর মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনার কথা বলছেন নীতি নির্ধারকরা। সরকারের যেসব পরিকল্পনা রয়েছে সেগুলোর সফল বাস্তবায়ন করতে হলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে যোগ্য ও মেধাবীদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। দুপুরে বঙ্গভবনের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাতে একথা বলেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। মিয়ানমারের জাতিগত নিধনের মুখে বাংলাদেশের রোহিঙ্গা ঢলের 9 বছর আজ। গণহত্যার বিচার ও প্রত্যাবাসন দাবিতে কক্সবাজারে সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা। দাবি পূরণে বিশ্ববাসী কার্যকর উদ্যোগ না নিলে এবার নিজেদের সিদ্ধান্তেই স্বদেশে ফিরতে প্রস্তুত বলে জানান তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। স্বদেশে ফিরতে চায়, ন্যায় বিচার নিশ্চিত করো স্লোগানে মুখর উখিয়া ও টেকনাফের 33টি রোহিঙ্গা আশ্রয়। বুধবার সকাল থেকে দলে দলে ক্যাম্পের শেড থেকে বেরিয়ে রাস্তায় নামেন হাজারো রোহিঙ্গা। কর্মসূচিতে অংশ নেন শিশু থেকে শুরু করে তরুণ ও বয়স্করা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার হাতে মিছিল নিয়ে উখিয়ার বর্ধিত ক্যাম্প 4-এ ফুটবল মাঠে জড়ো হন তারা। ব্যানারে ফুটে ওঠে 2017 সালের আগস্টে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনের চিত্র। sobi alla ara shida ati anumada ara dahaide bom military ara khengri jinusar kujille khengri majille sobi anlo ara beguna ara nijo desho made freely jaitio sai malsho mottigin harle shar hare e return dia horubo 3 নম্বর হইলে মানে অন্য বড় মারে অন্য কম যাইলা করে চলি পারে আর তুনো হেল্লা করে ইতার ডিকাউরি ফ্রিডম লি চলি পারা হরিব।
টেকনাফের অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আলাদা সমাবেশে রোহিঙ্গা নেতারা তুলে ধরেন একাধিক দাবি। বলেন, রোহিঙ্গাদের ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছাসেবকমূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। মা বোনের ধরে র্যাব বুঝে হাড়ি ফেলাই ফুরি ফেলাই পুরা গারা মনে জালি দিয়ে এই বিচার সারা দুনিয়ার ওয়ালরে দিয়ে দিই আর দেশের আরো যাইতে আমি স্যার আর এটা চাইতাম না স্যার। ইউনাইটেড কাউন্সিল অফ রোহিঙ্গার ব্যানারে আয়োজিত সমাবেশে অংশ নেন রোহিঙ্গা নারীরাও। নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই স্বদেশে মিয়ানমারে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আর কারো জমিনের মাঝে আর জমিনের আর গরর আর যাইম ইনশাআল্লাহ আর তুন বেকুল ফুরাই গিয়ে মগর আর ইমন নরা আর এনজয় বাতো আর খেঙ্গরে নিজরা বাসিয়রে নিজর দেশত ওয়াফে যাইম হদে আর তো প্ল্যান প্রোগ্রাম দিবা আসি বইলা আর সিগারেট প্ল্যান তাহলে আর দেশ তারা ওয়াফে যাইম হদে আর নিজরা ডিসিশন আর যাইম। বর্তমানে কক্সবাজারের 33টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস করছে। মিয়ানমারের অনীহা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না থাকায় গত 9 বছরে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। রোহিঙ্গা সংকটে 9 বছর পেরিয়েছে, কিন্তু মিয়ানমারের ছলছাতুরিতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে না সম্ভব হয়নি। তাই আজকের এই দিনে রোহিঙ্গাদের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে স্বদেশে যেন ফিরিয়ে নেয় তাদেরকে। তা বিশ্ববাসী বাস্তবায়ন করবে। উখিয়ার কুতুবালন ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রায় 1 দশক হতে চললেও রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি না থাকায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় 100 কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক। নিরাপত্তা, মানবাধিকার আর প্রত্যাবাসনের অনিশ্চয়তা, দীর্ঘ 9 বছর ধরে এমন বাস্তবতায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। মিয়ানমারে সহায়ক পরিবেশ তৈরি না হওয়ায় বারবার হোঁচট খেয়েছে বাস্তুচ্যুত এসব মানুষকে ফেরত পাঠানোর প্রক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে মিট দ্য অ্যাম্বাসেডর শীর্ষক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গুরুত্ব পায় দীর্ঘদিনের এই মানবিক সংকট ও উত্তরণের প্রয়োজনীয়তা। প্রায় 1 দশক হতে চললেও রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ জানান মাইকেল মিলার। Sadly, the 9th anniversary of the Rohingya refugee crisis. I need to mention that we are a major humanitarian actor in Bangladesh. Since the beginning of the crisis in 2017, the EU has provided more than €500 million in support, and this year we have more than €50 million in assistance contracts ongoing for development purposes, for humanitarian needs, and also for accountability for the crimes committed against the Rohingya. ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে বাংলাদেশ সরকারকেও সজাগ থাকার আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত। I want to underline that we are helping not only the refugees, we are also helping the host communities in crisis Bazaar. How important is it for us to do no harm? What we do in that region has to be for the benefit of the local population bearing the burden as well as the refugees. We do believe in doing no harm. এদিকে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশকে 100 কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। পরে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া রাজধানীতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে 4.5 কোটি টাকা ঋণ ও অনুদান দেওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের রাষ্ট্রদূত। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে দর কষাকষিতে ঢাকার মর্যাদা আগের চেয়ে বেশি।
আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মত দমনের অভিযোগের পর এবার বিএনপি সরকারের আমলেও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। গত 23 আগস্ট এক বিবৃতিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখার অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ ইসলাম বলেন, দলমত নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষা করাই সরকারের উদ্দেশ্য। মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরও বেশি আমরা যদি যুক্ত করতে পারি এবং এখন আমাদের একটা অ্যাডেড বেনিফিট বা একটা শক্তি হয়েছে যে এখন ইউএনজি প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। ঢাকার মতে এবার পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে মিয়ানমারের দর কষাকষিতে বাংলাদেশের মর্যাদা আগের চেয়ে বেশি বলেও জানান শ্যামা ওবায়দ। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার 3 লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাস্তুচ্যুত বাসিন্দা হিসেবে স্বীকার করলেও ফেরত নেওয়া নিয়ে কাটেনি অনিশ্চয়তা। জাতিসংঘে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরির পাশাপাশি চীনের কূটনৈতিক ভূমিকা কাজে লাগিয়ে প্রত্যাবাসন এগিয়ে নিতে চায় ঢাকা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, মিয়ানমারের অর্থনৈতিক স্বার্থকে কাজে লাগিয়েই বাড়াতে হবে এই চাপ। শাতিলা শারমিনের রিপোর্ট। জাতিগত নিধনের মুখে 2017 সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন লাখ লাখ রোহিঙ্গা। 9 বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 লাখের বেশি। এর সঙ্গে প্রতি বছর ক্যাম্পে যুক্ত হচ্ছে প্রায় 25,000 নতুন শিশু। অথচ এখনও শুরু হয়নি প্রত্যাবাসন। দীর্ঘস্থায়ী এই সংকট এখন বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে মিয়ানমারের বিবৃতি নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে প্রত্যাবাসন প্রক্রিয়াকে। এছাড়া রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা বলেছে নেইপিদো। এই অবস্থানেও লুকিয়ে আছে শুভঙ্করের ফাঁকি। সময় সংবাদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। চীনের কূটনৈতিক ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, বেইজিংয়ের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর সহ পারস্পরিক স্বার্থকে কাজে লাগিয়ে মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে দর কষাকষি জোরদার করতে চায় ঢাকা। প্রাইম মিনিস্টার তারেক রহমান and প্রেসিডেন্ট শি জিনপিং তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। ইটস অ্যান আর্ট অফ বার্গেনিং অ্যান্ড আর্গিউইং ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ। আমরা এই রোহিঙ্গা ক্রাইসিস আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st সেশনের প্রেসিডেন্সি অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে। মিয়ানমারের অর্থনৈতিক স্বার্থকে প্রত্যাবাসনের সঙ্গে যুক্ত করে উইন উইন কাঠামো তৈরির পরামর্শ বিশ্লেষকদের। তাদের মতে কেবল রাজনৈতিক বা মানবিক চাপ নয়, অর্থনৈতিক প্রণোদনা ও স্বার্থের হিসাবও মিয়ানমারের উপর কার্যকর চাপ তৈরিতে কাজে লাগাতে হবে। একটা ইকোনমিক ইনসেন্টিভ তৈরি করা যায় কিনা, যেটা ইকোনমিক করিডোরের মাধ্যমে সম্ভব, একটা উইন উইন সিচুয়েশন, যেখানে মিয়ানমারও বুঝতে পারবে যে রোহিঙ্গাদের ফেরত আনলে তারও লাভ আছে, অর্থনৈতিক লাভ আছে। এখন পর্যন্ত সেই জায়গায় আমরা যেতে পারিনি। জাতিসংঘে এমনি যে খুব একটা লাভ হবে না। যতবার আমরা জাতিসংঘে যাব মিয়ানমার তত
কঠিন হবে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে 90 দিনের হালনাগাদ প্রতিবেদন তৈরির কাজ করছে সরকার। 9 বছর ধরে প্রত্যাবাসন আটকে থাকায় আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক তৎপরতা এবং মিয়ানমারের সঙ্গে স্বার্থভিত্তিক আলোচনাকেই এখন এগিয়ে যাওয়ার প্রধান পথ হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 5 সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের প্রস্তুতি সভা শেষে নেতারা বলেন, জনস্বার্থ রক্ষায় প্রয়োজনে জোরদার করা হবে গণ আন্দোলন। এ সময় অভ্যুত্থানের পরও বিএনপি পুরনো রাজনৈতিক সংস্কৃতি বহাল রেখেছে বলে অভিযোগ করেন জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ 6 দফা দাবিতে দেশব্যাপী লং মার্চ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এ সংক্রান্ত প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য জনগণ অভ্যুত্থান করেছে, বিএনপি সেই সংস্কৃতি বহাল রেখেছে বলে অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। জনগণের জানমাল রক্ষা এবং জীবনমান উন্নয়নে সরকারকে আরও সক্রিয় হবার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, জনস্বার্থ রক্ষায় গণ আন্দোলন জোরদার করবে জামায়াত। পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক, যতক্ষণ তা হচ্ছে না ততক্ষণ নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে 70% জনগণ হা বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। জনগণের দুর্ভোগ, গণদাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, এগুলো সবই মানুষের গণ আকাঙ্ক্ষা। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল, 11 দলের বাইরে যারা আছেন, তাদেরকেও আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি। আগামী 5 সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের মাধ্যমে দেশব্যাপী লং মার্চ কর্মসূচি শুরু করবে 11 দলীয় ঐক্য। আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। মনোনয়ন পেলেই বিজয় নিশ্চিত, এই বন্দোবস্ত আর নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এএফইডি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্থানীয় সরকার ভোট হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। সংস্থাটি জানিয়েছে, শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ ও অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন করে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এএফইডি। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও দাতা সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে এএফইডি জানায়, সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ সুশৃঙ্খল ছিল, তবে ভোট গণনায় স্বচ্ছতা ও নতুন পদ্ধতি বাস্তবায়নের তাগিদ দেয় সংস্থাটি। ভোট গণনা ফলাফল একত্র করা এবং প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াইতে হবে। আপনাদের মূল্যবান মতামত সুপারিশ আমাদের ভবিষ্যৎ নির্বাচন পর্যবেক্ষণকে আরও কার্যকর ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় নির্বাচন সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। এজেন্ট দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসাররা খুবই রহস্যজনক ভূমিকা পালন করেছেন। নারীদের অংশগ্রহণ আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে যেভাবে দেখেছি, আমার কাছে মনে হয় এটা আশাব্যঞ্জক। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনন্য হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও জনগণের ভোটে নির্বাচিত হবেন। দেশে যে সংস্কৃতি চালু হয়েছিল, নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট, ফ্রি অ্যান্ড ফেয়ার। এটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। সো জনগণের ভোট পেয়েই নির্বাচিত হতে হবে, ভোট পেয়েই প্রার্থীদেরকে নির্বাচিত হবে, এটা যেন বদ্ধমূল হয়ে যায় সবার মাঝে। নির্বাচনের সহিংসতা এড়াতে রাজনীতিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
এবার প্রশ্ন ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের বিহার। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। 5 সেপ্টেম্বর দিল্লিতে সমাবেশের ঘোষণা ককরোচ জনতা পার্টির। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুক যুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড। টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। এ মামলায় 26 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার এই হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেই সাথে এই মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমাদের মাননীয় সংসদ সদস্য এদিন গুমের মামলায় বিচারের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। চিফ প্রসিকিউটর তাদের জানান, আওয়ামী লীগ সরকারের আমলে 250 জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে 5 জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। বিচ্ছিন্ন গুম যেগুলি সেগুলো কিন্তু আপনার হয়তো অন্য আইনে যেতে পারে বা অন্য আইনে বিচারের প্রশ্ন উঠতে পারে। সমস্ত ঘটনাগুলো কিন্তু ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকভাবে হয়েছে, একই প্যাটার্নে হয়েছে এবং সবগুলোর ভিকটিমের সদস্যদেরকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। 5 জন ইনভেস্টিগেটিং অফিসার এই টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করছেন। স্বয়ং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রসিকিউটর তারা এটা সমন্বয় করছেন। রাজনৈতিক বিবেচনায় গুমের তদন্ত বা বিচার না করা হয় সে অনুরোধ জানান মায়ের ডাকের সমন্বয়ক। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলায় ডেথ রেফারেন্স এবং আপিলের রায় পিছিয়ে সোমবার নির্ধারণ করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চ। রায় পিছিয়ে যাওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কার কথা জানান আসিয়ার মা। গেল বছরের 5 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। চাঞ্চল্যকর ওই ঘটনার বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল দেশ। ক্ষোভ আর হাহাকার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথে। গেল বছরের 13 এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য নেওয়া হয় 29 জনের। মাত্র 13 কার্যদিবসে শেষ হয় আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে বোনের শ্বশুর আসামি হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়। এর 4 দিন পর ডেথ রেফারেন্সের নথি পৌঁছায় হাইকোর্টে। প্রায় 1 বছরের বেশি সময় পর গেল বুধবার হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হয় আসামিদের ডেথ রেফারেন্সের শুনানি। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর সোমবার রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায়ের দিন পিছিয়ে 31 আগস্ট দিন নির্ধারণ করেন হাইকোর্ট। আসিয়া হত্যা মামলার আজকে যে রায়টা হওয়ার কথা ছিল, এই রায়টা আজকে হবে না, এটা আগামী মানডেতে হওয়ার কথা। আজকে পিছানো হলো, এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে
ডেটটা শিফট করেছেন। এদিকে রায়ের দিন পেছানো নিয়ে হতাশ তার পরিবার। তাদের অভিযোগ আরো আগেই সুরাহা হওয়ার কথা ছিল এই মামলার। হয়তো সরকার আমার সঠিক বিচার করবে। এই যে 1.5 বছর হয়ে গেছে, আবারও যদি দিন পিছিয়ে দেয় তাহলে আমার তো মনে হয় সম্ভাবনা বিচার হবে না। চাই এটা দ্রুত মানে ফাঁসির রায় বহাল থাকে এবং কার্যকর হয়ে যাক। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসিয়া হত্যা মামলা ছিল ঢাকায় রামিসা হত্যা মামলার রায়ের আগে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারের নজির। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শরীরে আঁচড়ের চিহ্ন দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় রহস্য উদ্ঘাটনের দাবি করে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করছে বিভিন্ন সংগঠন। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পুলিশের তথ্যমতে 21 ও 22 অক্টোবর দিনভর শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ পড়েছিল নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজের দ্বিতল বাড়ির ছাদে, অথচ আশপাশে রয়েছে একাধিক 3 তলা ভবন। প্রশ্ন উঠেছে 2 দিনেও কারো চোখে কেন পড়ল না মরদেহ। স্থানীয়দের ভাষ্য, সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা কল্পনা করা কঠিন। ঘটনা রাতে গণপতি চক্রবর্তীর বাড়িতে বিদ্যুৎ না থাকার কথাও শুনেছেন অনেকেই। পরে শোনা গেল যে কারেন্টও নাই। পরে রাত 1টা কি 2টার দিকে মিস্ত্রি ডাকে নিয়ে এসে পোলে ঠিক করলো। ওরা বলে দেখছিল ওই মাস্টার কয় এখানে সবারই বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় কেন কারেন্ট নেই। ওরা বাইরে যাইতো, লাইট অফ করিয়ে যেত। আমরা এটাই ভাবছি যে হয়তো কোথাও বেড়াইতে গেছে। যে 2টা ছেলে কীভাবে 4টা মানুষকে একের পর এক ফোন করে ফেললো, এর পিছনে কোনো কারো হাত আছে কিনা বা এর পিছনেও কোনো গডফাদার আছে কিনা, আমার কাছে এটা একটা সন্দিহান ব্যাপারটা। পুলিশ বলছে হত্যাকাণ্ডের পরও নিজ বাড়িতেই ছিলেন সিদ্ধার্থ। তার শরীরে আঁচড়ের চিহ্ন টাকা দেখে স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হয়। সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় মুগ্ধকে। তাদের ট্রেস করতে বলতে তারা তো একদম সংলগ্ন বাড়িতেই ছিল, তার বাড়ি, কিন্তু ওই রাতে তারা ওই বাড়িতে ছিল না, তার পাশের আর একটা বাড়িতে ঘুমাচ্ছিল। তাদের পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়ি থেকে আমরা প্রথমে একজনকে আটক করি, আর দ্বিতীয়জন পালিয়ে গিয়েছিল, তাকে আমরা পরবর্তীতে চেস করে। তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিভিন্ন সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে টানা আন্দোলন। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নানান অন্য ভিন্ন খাতগুলোকে খতিয়ে দেখবার আছে। বাড়ির পাশে যে নির্মাণাধীন বাড়ি ছিল সেখানে কিন্তু তাদের ইয়াবা সেবনের জন্য সেই জায়গাটি অনেক নিরাপদ ছিল, তাহলে তারা কিন্তু আবার পুনরায় প্রাচীর টপকিয়ে কিন্তু এই বাড়িতে আসতো না। একদম শেষ পর্যন্ত এর সঠিক বিচার চাইতেই থাকবো। টানা 2 দিন ফোনে না পেয়ে 22 আগস্ট রাতে গণপতি চক্রবর্তীর স্বজনরা বাড়িতে এসে ডাকাডাকি করেন। সারা না পেয়ে খবর দেন পুলিশকে। পরে ঘরের ভেতর থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা প্রার্থী ও শিশু প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। রংপুরের 4 হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামে বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হামলার অভিযোগে কদমতলী, অলঙ্কার ও একে খান এলাকার সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি অবস্থা দেখছেন? চট্টগ্রামে আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ছিল আজ। সেই নির্বাচনকে কেন্দ্র করে দুপুরে পুলিশি হামলা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে নগরীর কদমতলী এলাকা থেকে শুরু করে একে খান, অলঙ্কার সহ বিভিন্ন জায়গায় আসলে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এই মুহূর্তে আমরা আছি নগরীর কদমতলী এলাকায়। এটি একটি ব্যস্ততম সড়ক এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন জ্বালিয়ে অবরোধ করেছে শ্রমিকরা এবং কিছুক্ষণ আগে তারা এখানে ছিলেন। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা এখানে স্লোগানও দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের উপর যারা হামলা করেছে তাদের বিচার হবে না কিংবা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা করা হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আসলে ব্যবস্থা করা তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ নেওয়ার জন্য তারা বলেছেন। তবে এই মুহূর্তে আমরা দেখছি এখানে যারা শ্রমিকরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন কদমতলী এলাকায় রাস্তার উপরেই তারা বাস রেখেছেন। এই রাস্তায় আসলে যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা নগরীর একে খান, অলঙ্কার এলাকাও আমরা দেখেছি, সেখানেও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আসলে আজকে তাদের নির্বাচন ছিল সকালে নগরীর হালিশহর এলাকার একটি কমিউনিটি সেন্টারে। সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশ থেকে আমরা দেখেছি শ্রমিকরা কিন্তু এখানে এসেছেন এবং নির্বাচন চলাকালীন একটি পর্যায়ে দুপুরে আসলে তাদের উপর হামলা হয়েছে এমন
অভিযোগের ভিত্তিতে এখানে আসার পর আমরা দেখছি শ্রমিকরা নগরীর এই যে কদমতলী এলাকা রয়েছে, এই কদমতলী এলাকায় তারা সড়ক অবরোধ করেছে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং পাশেই কদমতলী বাস স্টেশন রয়েছে। সেক্ষেত্রে শ্রমিক যারা রয়েছেন তারা তাদের শ্রমিকদের উপর হামলা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করে। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়েছি, সেখানে আমাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্যরা আমাদেরকে জানিয়েছে এখনো পর্যন্ত 2 থেকে 3 জন আহতকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখানে শ্রমিকরা আমাদেরকে দাবি করেছেন আহতের সংখ্যা 8 থেকে 10 জন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকায় সড়ক অবরোধের সর্বশেষ খবর। সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে। সময় সংবাদে আরও থাকছে। ঢাকায় ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনে মোটা অঙ্কের অর্থ ব্যয়ে আগ্রহী নয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বললেন আমিনুল হক। দেশের জ্বালানি সংকটই প্রধান কারণ। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ বরগুনার 5 জেলে। সোমবার বিকেলে সাগরে মাছ শিকারে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায় এফবি বরকত ট্রলারটি। এ সময় নৌকায় থাকা 13 জনের মধ্যে 8 জনকে জীবিত উদ্ধার করে পাশের কয়েকটি ট্রলারের জেলেরা। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি পাথরঘাটা উপজেলার 5 জেলের। এদিকে নিখোঁজ জেলেদের মৃত্যুর গুজবে বাড়িতে চলছে শোকের মাতম। তবে স্থানীয় প্রশাসন বলছে এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আবার আমি কবে কই বুধবার আমু কইছে খালি এই শেষ কথা কইছে কইদের বাইর মেরে দেখে রাই ওই বুট ডুরে যায় কই বাড়ি লই যাবে দেখে রাই। মাদক মামলায় রাজধানীর পল্লবী থানার এসআই মোহাম্মদ শফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার নিম্ন আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। দক্ষিণখান থানার মাদক মামলায় শফিকুল সহ আরও একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 5310 পিস ইয়াবা। মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শফিকুল ইসলাম গত জুলাই মাসে পল্লবী থানায় বদলি হয়ে আসেন। সরকারি সম্পত্তি ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সরকারি জমি জনকল্যাণমূলক কাজে ব্যবহার হবে, কোনো ব্যক্তির স্বার্থে নয়। জুলাই আন্দোলনে আত্মত্যাগের দোহাই দিয়ে সরকারি জমি দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। আমাদের সরকারের সিদ্ধান্ত হচ্ছে সরকারি সম্পত্তি জনগণের জন্য, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, কবরস্থানের জন্য, মন্দিরের জন্য, আমাদের পানির পাম্পের জন্য, খেলার মাঠের জন্য, পার্কের জন্য ব্যবহৃত হবে। সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য ব্যবহার করা আমাদের সরকারও দিবে না, আমরাও দিব না। গ্যাসের চাপ বাড়ায় পাম্পে কিছুটা কমেছে দুর্ভোগ। 5-6 ঘন্টার পরিবর্তে 2 থেকে 3 ঘন্টার অপেক্ষায় মিলছে সিএনজি। তবে স্বস্তি ফিরছে না বাসাবাড়িতে। অনেক এলাকায় অধিকাংশ সময় জ্বলছে না চুলা। দ্রুত সংকট নিরসনে কার্যকর উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। পাম্পে এখনো যানবাহনের দীর্ঘ লাইন, তবে কিছুটা কমেছে ভোগান্তি। মঙ্গলবার রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাসের চাপ বাড়ায় কমেছে যানবাহন চালকদের অপেক্ষার সময়। 5-6 ঘন্টার পরিবর্তে এখন থেকে 2 থেকে 3 ঘন্টায় মিলছে জ্বালানি। আগের চেয়ে আজকে একটু ভালোই হয়েছে, কিন্তু গ্যাসের সংকট তো কমতেছে না। গ্যাসের সপ্তাহ আরো কঠিন ছিল, এখন মোটামুটি উন্নত হয়েছে। তবে আমাদের কষ্ট তো সারাক্ষণই অফিস টাইমে অফিসে যাইতে পারি না। আজকে 1 ঘন্টা লাগছে, আজকে প্রেশার একটু ভালো। পাম্পে কিছুটা স্বস্তির বাতাস মিললেও উল্টো চিত্র বাসাবাড়িতে। বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় জ্বলছে না চুলা। বিকল্প উপায়ে রান্নাবান্নায় বাড়তি খরচের পাশাপাশি দুর্ভোগ পৌঁছেছে চরমে। আমাদের বাসায় অলমোস্ট 2 মাস ধরে গ্যাস নেই,
আর রান্নাবান্না টোটালি এখন ইলেকট্রনিক্স ডিভাইসে চলছে। আমাদের বিদ্যুতের বিল প্রচুর আসছে, আমরা রিচার্জ করছি আর শেষ হয়ে যাচ্ছে। 2 মাস পর্যন্ত আমরা খুব কষ্ট করতে আসি, খুব দুর্ভোগ করতে আসি। একবেলা রান্ধি আর একবেলা রাঁধতে পারি না। দুপুরবেলা নাই, হয়তো রাত 12টার পরে আসছে, এরকম করে হয়তো দিনের রান্নাটা রাতেই করে রাখলো, এরকম করে কষ্ট করে চালাচ্ছিল। শুধু পাম্প নয়, আবাসিক খাতেও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি বাসিন্দাদের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। আমানতের ওপর থাকবে না কোনো ধরনের হেয়ার কাট। মঙ্গলবার ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাতে এই নির্দেশনা দিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। প্রাথমিকভাবে সরকার ঘোষিত স্কিমের মাধ্যমে অর্থ ফেরত শুরু করলেও এবার সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন পুরোপুরি সক্রিয় করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। মঙ্গলবার ব্যাংকটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদারের সাথে সাক্ষাতে এ নির্দেশ দেন গভর্নর। একই সাথে 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা যেন স্কিমের নির্দেশনার বাইরে নিজেদের চলতি ও সঞ্চয়ী আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পান সে বিষয়ে ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন গভর্নর। এটা অবশ্যই স্বস্তির ব্যাপার, কারণ তো স্কিম অনুযায়ী তো ওনারা যেটা পেতেন তার চেয়ে অতিরিক্ত হিসেবে পাওয়ার সুযোগ আছে। এখন হচ্ছে আমানতকারীরা যদি চান ওনারা ওনাদের মূল প্রিন্সিপালটাই ওনারা তুলে নিতে পারবেন। সাক্ষাতে আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলেও আশ্বস্ত করা হয়। ব্যাংকিং লেনদেন স্বাভাবিকের সাথে বৈদেশিক লেনদেন, বাণিজ্যিক লেনদেনও স্বাভাবিক করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আমরা ক্লিয়ার করতে বলতে চাচ্ছি, অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন তাই সঠিক, অর্থাৎ হেয়ার কাট বাতিল করা হলো। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট সম্মিলিত ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট। এই নির্দেশনা গভর্নর মহোদয় দিয়ে দিয়েছেন। 5 শরিয়া ভিত্তিক দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয় প্রায় 35,000 কোটি টাকা মূলধন নিয়ে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাবেদের বিরুদ্ধে 141 কোটি টাকা পাচারের অভিযোগে আরও 3টি মামলা করেছে দুদক। এ নিয়ে জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে 600 কোটি টাকা লোপাটের অভিযোগে 33টি মামলা করল কমিশন। এদিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ দুদকে আসা অভিযোগ বলছে ইউসিবি সহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে 5,000 কোটি টাকা পাচার করেছেন। অঢেল সম্পদের মালিক জাবেদের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে মঙ্গলবার আরও 3টি মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 141 কোটি টাকা পাচারের অভিযোগে জাবেদ সহ 29 জনকে আসামি করা হয়েছে। সংস্থাটির তথ্য বলছে সব মিলিয়ে 33টি মামলায় প্রায় 600 কোটি টাকা লোপাটের প্রমাণ মিলেছে। 141 কোটি টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর ইউএই, ইউকে, ইউএসএ সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। এদিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও পাবনা বেড়া পৌরসভার সাবেক মেয়র SM আসিফ শামসের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছিল, ওনারা নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী দাখিল করেননি বিধায় তার বিরুদ্ধে আজকে নন সাবমিশনে একটি মামলার অনুমোদন করেছেন কমিশন। এদিকে দুদকের মানি লন্ডারিং শাখার মহাপরিচালক মোকাম্মেল হককে সরিয়ে প্রতিরোধ শাখায় বদলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই শাখায় অনুসন্ধানের অগ্রগতি ছিল মাত্র 14%। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ওষুধের দাম নিয়ন্ত্রণ, প্রাপ্যতা নিশ্চিত এবং শিল্পের স্বার্থের ভারসাম্য রক্ষা নিয়ে জাতীয় নীতি সংলাপ হলো সিরডাপ মিলনায়তনে। বিশেষজ্ঞদের দাবি, রোগীর মৌলিক স্বাস্থ্য চাহিদা পূরণে কার্যকর জাতীয় ওষুধ নীতি প্রয়োজন। পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিলের সিদ্ধান্ত নিয়েও আপত্তি তুলেছেন তারা। ওষুধ প্রশাসন বলছে দ্রুত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরি করা হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঔষধের দাম ও প্রাপ্যতা নিশ্চিত ইস্যুতে জাতীয় নীতি সংলাপ। উপস্থিত ছিলেন দেশের জনস্বাস্থ্যবিদ, স্বাস্থ্য অর্থনীতিবিদ, গবেষক, আইন প্রণেতা, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সরকারের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা বাতিলের সমালোচনা করেন বিশেষজ্ঞরা। বলেন, ঔষধের প্রাপ্যতা নিশ্চিত না করে বাজারের নিয়ন্ত্রণ কোম্পানির হাতে ছাড়লে দাম আরো বাড়বে। সে কারণেই এই তালিকা বাতিল করা ঠিক হয়নি। লিস্ট অফ দি ওষুধ কোম্পানি
পার্টিকুলার আইটেম মে বি এক্সক্লুডেড, পার্টিকুলার আইটেম মে বি ইনক্লুডেড। সেজন্য তো রিভিউ যথেষ্ট, সেজন্য এটাকে বাদ দিতে হবে কেন? একেবারে এটা কেটে 94 সালে ফেরত যাওয়া হয়েছে। হামিদ ভাই যুক্তি বলেছেন 94 সালে যা উপায় ছিল না, এইরকম জায়গা তৈরি করা হয়েছে। সমালোচনার জবাবে ঔষধ শিল্প সমিতি বলছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ঔষধের দাম কম। অন্যান্য দেশের তুলনায় ওষুধের দাম কি? আপনার যদি মনে হয় যে আমি মার্সিডিজ কিনবো বাট আমি কোনো পয়সা দিব না, 5 টাকা দিয়ে মার্সিডিজ, ইট ডাজন্ট হ্যাপেন। ওষুধের একটা দাম আছে। সো ওয়েদার কম্পিটিশন ইজ ওয়ার্কিং, এটা অ্যাসেস করা হয় অন্য দেশের ওষুধের দামের সাথে তুলনা করে। জাতীয় ঔষধ নীতি ও স্বাস্থ্যনীতি প্রণয়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা। বলেন জরুরি ও মৌলিক স্বাস্থ্য চাহিদা মেটায় সরকারকে এমন সব ঔষধ বাজারে নিশ্চিত করতে হবে। উদ্যোগ নিতে হবে মূল্য নিয়ন্ত্রণের। আমাদের দেশে একটা রেশনাল ইউজ অফ ড্রাগস আমরা প্রত্যেকবার শুনি, কিন্তু এগুলো এনফোর্সড হয় না, এবং এটাকে এনফোর্স করার সময় আছে। যেগুলো খুবই এসেনশিয়াল সেগুলো গভর্নমেন্ট ভর্তুকি দেয়, ওষুধ কোম্পানিতে ভ্যাট দিচ্ছে না। সাধারণ নিরন্ন মানুষ, যার কথা আপনি ভাবছেন, গরিব মানুষ, সে ভ্যাট উঠাই দেন, ভ্যাটের টাকা দিয়ে আপনি ওষুধ কিনে দেন। শিগগিরই অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা তৈরি করে বাজারে তা বাস্তবায়নের কথা বলছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রশ্ন ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের বিহার। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে রাজপথে নেমেছে শত শত শিক্ষার্থী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। চাকরির আশায় পরীক্ষা, আর সেই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ। ক্ষোভের রাস্তায় নেমেছেন ভারতের বিহারের শত শত শিক্ষার্থী। মঙ্গলবার ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিল সহ বিভিন্ন দাবিতে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলেই বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে রাজ্যের বেকারত্বের সংকট নিয়েও ক্ষোভ রয়েছে তাদের। দাবি আদায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন ও রাজভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর জলকামান ও লাঠি চার্জ করে পুলিশ। এরই মধ্যে বিপিএসসি এর এক কর্মকর্তার মন্তব্য ঘিরে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ওই কর্মকর্তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ দেখা দেয়। শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন করা হলে তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেন ওই কর্মকর্তা। শিউলি রোসা, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরানের ওপর নতুন করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে তেহরানের উপর নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেছেন, তেহরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করাই ওয়াশিংটনের লক্ষ্য। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ রাখা অন্য দেশ, ব্যাংক ও প্রতিষ্ঠানকেও ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলার ব্যবস্থার বাইরে সরিয়ে দেওয়া হবে। বিদেশে থাকা ইরানি ব্যাংকের কার্যক্রম বন্ধে দেশগুলোকে নির্দিষ্ট সময়সীমাও দেয়া হচ্ছে। এমনকি চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি বড় আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের নেতাদের ফোন করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন। ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের জবাবে পাল্টা অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর আরও চাপ প্রয়োগ করার মতো অর্থনৈতিক অবস্থানে নেই। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে অভিহিত করে বলেছেন, এ ধরনের চাপ সাধারণ মানুষের উপরই বেশি প্রভাব ফেলে। নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি সবচেয়ে বড় ঝুঁকি এখন হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ আরও তীব্র হয়েছে। ইরান বলছে, তাদের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে কোনো জাহাজ হরমুজ অতিক্রম করলে জরিমানা, আটক, এমনকি জাহাজ জব্দও করা হতে পারে। এরই মধ্যে ৪৫টি তেলবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তার দেশ জয়ী হচ্ছে। একই সঙ্গে ওয়াশিংটন
জিরো লিকেজ নীতি নিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের কথা জানিয়েছে। তবে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা নিয়ে ছুটে চলছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তেহরানে গিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মনির জানিয়েছেন আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। ঢাকায় ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনে আগ্রহী নয় যুব ক্রীড়া মন্ত্রণালয়, জানিয়েছেন আমিনুল হক। দেশের জ্বালানি সংকটের মাঝে এই ম্যাচ আয়োজনে বড় অঙ্কের অর্থ খরচ করার কোনো প্রয়োজনীয়তাও দেখছেন না তিনি। শুধু তাই নয়, এই ম্যাচ খেলে দেশের ফুটবলে কোনো উন্নয়ন হবে না বলে মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে এই বিষয়টির সাথে আমি একমত না। যেহেতু আমরা নিজেরাই, আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ সম্মান নিয়ে ফিরছে। সিরিজ ড্র হলেও এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আছে আরও অনেক কিছু, এমন মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সামনে লাল সবুজদের আছে ব্যস্ত সূচি, ওয়ার্কলোড ম্যানেজ করে সেখানেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার প্রত্যাশা তার। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারিক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আপনার কাছে কি মনে হয়েছে যে আর একটু ভালো করার বাংলাদেশের সুযোগ ছিল কিনা, কোন জায়গাটা আসলে পিছিয়ে গেল? কন্ডিশনটা একটু এক্সট্রিম ছিল আমাদের জন্য, ইভেন অস্ট্রেলিয়ানদের জন্য কিন্তু কন্ডিশনটা অত সহজ ছিল না। আমাদের সেটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই মাকাই টেস্ট ম্যাচে। দারুণে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, এখানেও কিন্তু বল হাতে দারুণ করেছি। জাস্ট ব্যাটিংয়ে হয়তো আমরা একটু বেটার পারফরমেন্স করতে পারতাম। আমার মনে হয় না যে আমরা খুব খারাপ খেলেছি। আই থিঙ্ক টেস্ট ম্যাচে আর একটু বেশি, আমরা যদি ফার্স্ট ইনিংসে যদি 150 রান করতে পারতাম, এই টেস্ট ম্যাচ রেজাল্টটা হয়তো ভিন্ন কিছু হতে পারত। বাংলাদেশ ব্যাক করবে দেশে, কি নিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আই থিঙ্ক রেসপেক্ট, ডেফিনেটলি। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এখন সবচেয়ে সেরা, আমরা এত 6 নম্বরে এর আগে কখনো আসিনি। আমাদের সুযোগ আছে আরও উপরে যাওয়ার র্যাঙ্কিংয়ে। এটা একটা ব্যাপার। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি আমরা, সেই লক্ষ্য পিছিয়ে একটা অনেক গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা দরকার ছিল, এই পয়েন্টগুলো দেখলে আমাদের অনেক কাজে লাগবে। শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি রিভিল করেননি, তার টেস্ট নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে। আসলে আপনার এজ আ প্রধান নির্বাচক, আপনিও বা কি স্বপ্ন দেখেন টেস্ট ক্রিকেটকে নিয়ে? আই থিঙ্ক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কত ভালো এটার প্রমাণ করার তেমন কিছু নেই আমাদের কাছে। আমার মনে হয় এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। শুধুমাত্র এই অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট ম্যাচ না, তার আগে প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন, আই থিঙ্ক উই প্রুভড আওয়ারসেলভস। আমাদের সামনে 5টা টেস্ট ম্যাচ আছে। আফগানিস্তানের টেস্ট ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট নয়, বাট পরের যে দুটি টেস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, এই দুটি টেস্ট ম্যাচ আমাদের, এই 4টি টেস্ট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমাদেরকে একটু প্ল্যান করতে হবে। প্ল্যান করতে মেনেছেস আমরা সেটাই করছি, যে আমাদের ওই 4টা টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা আমাদের বেস্ট পসিবল সাইডটা, আমাদের সবাইকে ফিট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই কী করা উচিত এটা নিয়ে আসলে আমরা বেশি আলাপ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। রাজনৈতিক দায়ভার এড়াতেই শেখ হাসিনা ইস্যুতে আদালতে যাচ্ছে ভারত। স্পর্শকাতর সময় জনগণকে পাশে চায় সরকার। তথ্যের ব্রিফিং। চীন থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেই প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। সংবিধান মেনেই শপথ, জানালেন আইনমন্ত্রী। বাগেরহাটে গুমের অভিযোগ নিয়ে তদন্তের ঘোষণা। মিয়ানমারের কুটো চালে রোহিঙ্গা ঢলের 9 বছরে অনিশ্চিত প্রত্যাবাসন। স্বদেশে ফেরার দাবিতে কক্সবাজারের সমাবেশ। সংকট সমাধানে সহায়তার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের।
এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।